বৈঠক আছে, সম্পাদক মণ্ডলী বৈঠক আছে আলিপুর জেলা। কালকে যেমন কুচবিহারের ছিল, আগামীকাল আমার জলপাইগুড়িতে কর্মসূচি আছে তেভাগা ৭৫ বছর উপলক্ষে বিধাননগরে। ওখানে শুধু জনসভা হবে তা নয়, তেভাগা আন্দোলন একটা ঐতিহাসিক আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা আন্দোলনের সময় এবং কৃষকের যে দুর্দশা তা দূর করার জন্য, জমিদারি প্রথা লোপ করার জন্য যে লড়াই, গৌরবোজ্জ্বল তার অধ্যায়, সেটাকে স্মরণ করা। এবং সেখানে উত্তরের অংশ তখন অবিভক্ত বাংলা, সেখান থেকে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৎকালীন জলপাইগুড়ি জেলা, এখন কিছুটা রংপুরে চলে গেছে, কিছুটা পঞ্চগড় জেলায় চলে গেছে। এবং সেখানে তার স্মারক আগামীকাল সেটা উদ্বোধন হবে। সেটা একটা ভালো রিসাইকেল করে, এটা একটা ব্যাপক বিষয় যে আমাদের কৃষকরা, কৃষিজীবীরা খেতে খামারে কাজ করতে গিয়ে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করেন তার যে বাতিল লোহা অংশটা, সেটাকে নিয়ে জলপাইগুড়ির শিল্পী তিনি ভাস্কর্য তৈরি করেছেন। আমরা এই সময়, আমরা তো সোমনাথ হোড়ের উত্তরসূরি, আমাদের ওই বাংলার ফেমিন বলো, আকাল বলো, তার সঙ্গে দাঁড়িয়ে কৃষক আন্দোলন বলো, আমাদের সমাজ জীবন বলো, সেটা ওই সময়কার ভাস্কর্য থেকে, পেন্টিং থেকে অনেকটা ইতিহাস জানা যায়। আজকে তেভাগা আন্দোলনের স্মারক, সেখানে কালকে উদ্বোধন হবে। আলিপুর দুয়ার জেলার গঠন ১ দশক, কিন্তু এখনও এখানে সেরকম পরিকাঠামো কিছু গড়ে ওঠেনি। একটা জেলার কেন্দ্র হিসেবে নগর জীবনে নাগরিক সুখ সুবিধার জন্য বা যে ফেসিলিটি তৈরি করতে, একটা আদালত পর্যন্ত, জেলা আদালত এখনও চালু হয়। তার সঙ্গে স্টেডিয়াম বলো, নানান রকমের যোগাযোগের ব্যবস্থা বলো, তার সঙ্গে যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা, সেগুলো গড়ে ওঠেনি। ঠিক আছে না, ইচ্ছে করে আমি জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে 15 বছর আগে যখন ইউপিএ সরকার আমরা সমর্থন করছি, তখন সিদ্ধান্ত হয় যে যেগুলো আনসার্ভ ডিস্ট্রিক্ট আছে, যেখানে সরকারি বেসরকারি কোনো মেডিকেল কলেজ নেই, আমাদের দেশের সবকটা জেলায় সেখানে মেডিকেল কলেজ চালু করতে হবে এবং প্রত্যেক বছর কয়েকটা করে বাড়বে। এইভাবেই মুর্শিদাবাদে, মালদায়, তারপরে কোচবিহারে, মেদিনীপুরে, তারপরে বীরভূমে, তারপর দক্ষিণ চব্বিশ ডায়মন্ড হারবারে হয়েছে, আরও হবে। কিন্তু উত্তরে এইমস হওয়ার কথা ছিল, সেটা হয়নি। বিজেপি এবং তৃণমূলের সরকার মিলে সিদ্ধান্ত করলো উত্তর হবে। আমি তো রায়গঞ্জে এমপি ছিলাম, তো জানি দীর্ঘদিন হয়েছিল উত্তরবঙ্গে হবে। আর যারা বলে বিজেপি আর তৃণমূলের অনেক ঝগড়া, এসব জায়গায় বলে, কোনো ঝগড়া হয়নি। দুজনে একযোগে সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গে হবে না এইমস। মোদির ভাষায়, না খাতা না বহি, যে দিদি কহে সো সহি বলে সেটা মেনে নিচ্ছে, কারণ রাজ্য সরকার চাইছে না ওসব বাকি বিজেপি যা সব খুচরো হয়েছে করুক। একইভাবে তিস্তা প্রকল্প একসময় রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে তৈরি করেছিল, যেরকম ভাকরানঙ্গাল হয়েছিল জাতীয় প্রকল্প হিসেবে। আমরা উত্তরবঙ্গের জন্য, কৃষির জন্য, জলের জন্য, বন্যা রোধের জন্য যে তিস্তা প্রকল্প, কিন্তু বিশাল বড় প্রকল্প, ক্ষুদ্র মাঝারি সেচ আমরা বামফ্রন্ট আমলে করেছিলাম। কিন্তু এই বড় প্রকল্পকে যখন দেবেগৌড়া গভর্নমেন্ট, আমাদের যখন হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট, বামপন্থীরা সমর্থন করে তৈরি করেছিল 90-এর দশকে, তখন আমরা পার্লামেন্টের মধ্যে লড়ে, রাজ্য সরকার লড়ে এটাকে জাতীয় প্রকল্প করেছিলাম। তারপর কাজ হচ্ছিল জাতীয় প্রকল্প। কিন্তু এদিকে মমতা ব্যানার্জি সরকার, ওদিকে মোদী সরকার যেদিন এলো, তারা কোনো ঘোষণা না করে, এটাকে আমাকে স্মরণ করে দিতে হবে, কোনো ঘোষণা না করে তারা তিস্তা প্রকল্প বন্ধ করে দিল। এবং এখন যা কিছু লড়াই মারামারি হয়, সেটা হচ্ছে ওই তিস্তা প্রকল্পের যে জমি আছে, সেই জমিটা লুটতরা যায়, ল্যান্ড সিন্ডিকেট, ল্যান্ড মাফিয়া। কিন্তু কেউ, কোনো যারা উত্তরবঙ্গের জন্য চোখে জল ফেলছে, তারা কিন্তু এই উত্তরের একটা বড় প্রকল্প ভাকরানঙ্গাল যেরকম গোটা পাঞ্জাবের চেহারা পাল্টে দিয়েছে, মরুভূমিতে নিয়ে চলে গেছে রাজস্থানের জল, হরিয়ানার চেহারা পাল্টে দিয়েছে। আমাদের উত্তরবঙ্গ, তার সঙ্গে প্রতিবেশী দেশ, সবারই সুবিধা হচ্ছে। কিন্তু দেখা গেল সেটা হচ্ছে চুপচাপ খামোশিতে বন্ধ।
এই ধরনের আরও গত 10 বছরে কোনো নতুন প্রকল্প উত্তরবঙ্গে হয়নি। যে সমস্ত শিলান্যাস হয়েছিল, কেন্দ্র প্রকল্প হোক বা রাজ্য প্রকল্প হোক, ঘোষণা হয়েছে। নির্বাচনের সময় দুজনের মধ্যে কি কম্পিটিশন, মোদি এবং দিদির মধ্যে, কে কত কী ঘোষণা করতে পারে। চা বাগান দিয়ে শুরু করে বন্ধ চা বাগানের প্রশ্ন নিয়ে, চা শিল্প নিয়ে, আমাদের উত্তরবঙ্গের ট্যুরিজম নিয়ে, উত্তরবঙ্গের যোগাযোগ নিয়ে, তারপরে যেটা ভোবা করেনি। এখানে আমাদের পার্টি ইতিমধ্যে আন্দোলনের রাস্তায় নেমেছে, যেখানে আলিপুরদুয়ারে জেলা কেন্দ্র পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার জন্য যে সমস্ত প্রয়োজন আছে, সেই নিড বেসড ডেভেলপমেন্ট যাতে হয়। তার পাশাপাশি আমরা গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বামপন্থী দলগুলো আহ্বান জানিয়েছি। শুধু বামফ্রন্ট নয়, বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে, গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের কাছেও আবেদন জানিয়েছিলাম। তারা সবাই মিলে আমরা যৌথভাবে ঘোষণা করেছি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মূল্যবৃদ্ধি এবং বেকারি নিয়ে রাজ্যব্যাপী গোটা দেশের সঙ্গে এ রাজ্য আন্দোলন সংগ্রাম হবে। কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ভ্রান্ত নীতির জন্য দাম বাড়ছে। বিদ্যুৎ বলো, জ্বালানি বলো, পেট্রোলিয়াম প্রোডাক্ট বলো, রান্নার গ্যাস, খাদ্য সামগ্রী বলো, সবার দাম বাড়ছে। শুধু দাম কমছে মানুষের। সেখানে জাত পাত ধর্ম বর্ণ বিচ্ছিন্নতার নাম করে মানুষের সঙ্গে মানুষকে লড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রাণ যাচ্ছে। মা বোনেদের সম্মানের দাম কমে গেছে, প্রতিদিন নির্যাতন বাড়ছে, আর কর্মহীন হচ্ছে মানুষ। কম বয়সী ছেলেমেয়েরা যারা নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করার কথা, গত কয়েক বছর ধরে কেন্দ্র বা রাজ্য সরকার যে নীতি নিয়েছে, তাতে তারা যারা কর্মরত ছিল তারা কর্মহীন হয়েছে, আর যাদের কাজ পাওয়ার কথা তারা কাজ খুঁজছেই না, কারণ খুঁজে পাওয়া যাবে না। যে কোনো পাচ্ছে, কোনো ওয়েজ বেসড পার্মানেন্ট জব হচ্ছে না, স্কিম বেসড, কন্ট্রাকচুয়াল। তোমরাও তার শিকার। আগে এক সময় আমরা জার্নালিস্টদের ওয়েজ বোর্ড শুনতাম, এখন সব উঠে গেছে। শুধু চা বাগানের শ্রমিক, শুধু বিড়ি শ্রমিক, শুধু তোমার কি অন্যান্য শ্রমিক, ট্রান্সপোর্ট শ্রমিক নয়, সর্বক্ষেত্রে তাই হচ্ছে। এবং সরকারি ক্ষেত্রে করার ফলে প্রাইভেট ক্ষেত্রে হচ্ছে স্কিম ওয়ার্কার্স, কন্ট্রাক্টর ওয়ার্কার্স, অল্প পয়সায় কাজ করে নেওয়া। যে পুলিশে নিয়োগ না করে সিভিক, তার মধ্যে স্যাডিস তৈরি হচ্ছে। আনিস খানকে খুন করার জন্য ব্যবহার করা হচ্ছে, পুলিশ ব্যবহার করছে, টাকা তোলার জন্য ব্যবহার করছে, পঞ্চায়েতে ভোটের গণ্ডগোল করার জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু আসলে তো কম মাইনে দিয়ে তার জ্বালা যন্ত্রণাকে অবসান না ঘটিয়ে তাকে ঠগিয়ে নেওয়া হচ্ছে, আর সেই ঠগিয়ে যাওয়ার একটা সে অন্য জায়গায় প্রয়োগ করছে। জার্নালিস্টদের ক্ষেত্রে তাই হচ্ছে, ফুটেজ ভিত্তিক, সিঙ্গার ভিত্তিক, কন্ট্রাকচুয়াল ভিত্তিক। এটা হচ্ছে গত কয়েক বছর ধরে আরও তেজিতেসা করা হচ্ছে। তাহলে মানুষের আয় কমছে এবং ব্যয় বাড়ছে। এই আয় কমা এবং ব্যয় বাড়ায় তার টু মিট দ্য বোথ এন্ড, সেটা সম্ভব হচ্ছে না। আর তখনই জ্ঞানপাপী মন্দির মসজিদ, হিন্দু মুসলমান একটা ওল্ড বিটেন ট্র্যাক। তখন ওর শত্রু, ও এর শত্রু। যারা লুট করছে, যারা গোটা আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প, আমাদের কল কারখানা, ব্যাংক, বিমা, পোস্ট অফিস, রেল, ট্রাম সব কিনে নিচ্ছে, তাদেরকে আড়াল করে দক্ষিণপন্থার উত্থান। মানে তাই তারা জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষা, ধর্ম তার নাম দিয়ে একে অপরকে শত্রু বানাচ্ছে। এবং সেখানে মিডিয়ার একটা অংশকেও এই ঘৃণা উদ্রেকের, ঘৃণা প্রচারের কাজে লাগাচ্ছে। বিকল্প মিডিয়াকেও সেভাবে ব্যবহার করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুককে সেভাবে ব্যবহার করা হচ্ছে, টুইটারকে ব্যবহার করা হচ্ছে। তাতে আমাদের সমাজ জীবনে যে সম্প্রীতি, যে ঐক্য, যে শান্তি, সেটাও বিঘ্নিত হচ্ছে। এই জন্য আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি। সে আনিস খান খুন হোক, সে বক্তৃকাণ্ডকে ঘরে পুড়িয়ে মারা হোক, সে হাঁসখালিতে হোক, ময়নাগুড়িতে হোক। এবং উত্তরবঙ্গে আগে এরকম শোনা যেত না মেয়েদের ওপরে অত্যাচার, নির্যাতন। এখন তো এমন কোনো সপ্তাহ যাচ্ছে না যেখানে এই ধরনের ঘটনা ঘটছে না। এবং তারপরে সে পাচার আছে, নারী পাচার তো আছে, গরু পাচার তো আছে, সোনা পাচার আছে, চন্দন কাঠ পাচার আছে। এবং যেখানে দেখবে এই ধরনের পাচার আছে, সেখানে হয় বিজেপি, নয় তৃণমূল, নাহলে প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি, নাহলে প্রাক্তন বিজেপি বর্তমান তৃণমূল। এই হচ্ছে দল বদলটাকে ব্যবহার করা হচ্ছে একে অপরের শেল্টার পাওয়ার জন্য। লড়াইটা তার প্রভাবও পড়ছে। একটা বিশাল অংশের মানুষ নতুন করে, নতুন উদ্যমে, নতুন উদ্যোগে লাল ঝান্ডার নিচে সমবেত হচ্ছেন। সেই আবেদন নিয়েই আমরা এখন উত্তরবঙ্গ সফরে আমি এসেছি এবং আবার আসবো। প্রত্যেক সপ্তাহে প্রায় এখন একবার করে আসতে হচ্ছে। হাইকোর্ট
আজকেও রায় আমি স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে ডিএ সংক্রান্ত মামলা চলছিল, সেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও সরকার মানছিল না, হাইকোর্ট করছিল। এখন হাইকোর্ট সেখানে তাদেরকে বাদ বলেছে যে 3 মাসের মধ্যে বকেয়া মেটাতে হবে। সরকার যখনই কোর্ট কোনো নির্দেশ দিচ্ছে, সেটা সরকারের মনোপুতি যখন হচ্ছে না, তারা মানছে না। সে অম্বিকাশ মহাপাত্রের ক্ষতিপূরণের ব্যাপার হোক থেকে আরম্ভ করে যে কোনো প্রশ্ন, এই ছেলে মেয়েদের চাকরির প্রশ্ন হোক, দুর্নীতির প্রশ্ন হোক, একেবারে চিটফান্ডের সময় থেকে আমরা দেখেছি সরকার টাকা খরচা করে কিছু ভাড়াটে উকিল দিয়ে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে, জনগণের টাকা, ট্যাক্সের টাকা নয়সা করছে শুধুমাত্র তার নিজের ঘা বাঁচানোর জন্য বা তার মন্ত্রীদেরকে স্বস্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেতে চায়। এসএসসি সংক্রান্ত মামলায় আমরা দেখেছি তাই। যখন বিচারক বলছেন শেষ দেখে ছাড়বো, যখন আন্দোলনরত ছাত্রছাত্রীরা বলছে শেষ দেখে ছাড়বো, চাকরি প্রার্থীরা বলছে শেষ দেখে ছাড়বো, তখন তোমার গিয়ে সরকার যাতে শেষ পর্যন্ত তদন্ত কিছু করে সত্য যাতে না বেরোয়। তাহলে সরকারের কাজ ছিল, পুলিশের কাজ ছিল, ইনভেস্টিগেটিভ এজেন্সির কাজ হচ্ছে তদন্ত করে সত্যটাকে উদ্ঘাটন করা। এখানে সরকারের কাজ হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তদন্তকে ধামাচাপা দেওয়া, তদন্তকে আটকানো। এবং সেখানে যে পুলিশ বাহিনীর একটা আলাদা সুনাম ছিল, সেই পুলিশ বাহিনী আজকে চোখের সামনে দেখা যাচ্ছে যে মন্ত্রী উধাও হয়ে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। হ্যাঁ, হিন্দি में বলতে হয় পলক ঝপকনে সেই, যারা হচ্ছে তোমার কি মাল সাবার করে, হ্যাঁ, যখন বলে যে কিছু হঠাৎ করে পকেট মার করে, তো হচ্ছে পলক ঝপকতেই মাল গায়েব। আমরা এখানে দেখছি পলক ঝপকতেই মন্ত্রী গায়েব। হ্যাঁ, এবং এই যারা এখন মন্ত্রী গায়েব হচ্ছে, মানে এটা তো সিম্বলিক। আসলে তো পঞ্চায়েত থেকে, ব্লক থেকে, জেলা থেকে রাজ্য, বিভিন্ন সরকারি স্কিমের টাকা, বিভিন্ন প্রজেক্ট, মানুষের কল্যাণে যেগুলো আছে, মনরেগা বলে 100 দিনের কাজ, বিভিন্ন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসসি এসটি ওবিসি মাইনরিটিসদের যে হচ্ছে স্কলারশিপ, ছাত্রদের যে স্কলারশিপ স্টাইপেন্ড, সেসব নিয়েও চুরি হচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে। তারা এই চোর, জোচ্চোর, লুটেরাদের হাত থেকে নিস্তার পাওয়ার দরকার আছে, এবং সেটা লড়াই সংগ্রাম ছাড়া হবে না। আর সেই লড়াই সংগ্রাম করতে গেলে বাম শক্তিকে আরও মজবুত করতে হবে। আমাদের পাশে আরও অন্যান্য বামপন্থী যারা ব্যক্তি, গোষ্ঠী, জনসমষ্টিকে নিয়ে কাজ করে, তাদের সবাইকে আমরা আবেদন জানিয়েছি। এবং উত্তরবঙ্গে দাঁড়িয়ে, তোমাদের আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বলছি, যারা বিভিন্ন অংশের মধ্যে কাজ করেন, কিন্তু যারা বিজেপির কাছে মাথা নত করবেন না, যারা তৃণমূলের কাছে কালীঘাটে গিয়ে সিট দ্বারা জমা দেবেন না, এমন সমস্ত মানুষ এবং সংগঠনের কাছে আবেদন করছি, তাদের সবাইকে নিয়েই আমাদের এই নতুন জয়যাত্রা শুরু হবে। এখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিকেও বলতে হবে তারা কি করছে, তারও তো একটা জবাব দিয়ে আছে। কোর্ট নির্দেশ দিয়েছে, কোর্টের নজরদারি বলেছে রাখতে হচ্ছে, আছে, প্রতিদিন ডেটগুলো দেখা যাচ্ছে। তারা তো হাজির হতো না। তো এই যে অনুব্রত দীর্ঘদিন হাজির হচ্ছিল না, সিবিআই কিছু করছিল? যে সিবিআই চিদম্বরমের ঘরে টপকে যায়, পাঁচিল টপকে, সে নিজাম প্যালেস থেকে পিজি হাসপাতালে যেতে পারে না। তারপর আমাদের যখন আমরা বললাম যে আমরা দরকার হলে সিবিআই অভিযান করব দপ্তর, কিন্তু পার্থ চ্যাটার্জি গেলেন তোমার প্রশ্ন অনুযায়ী, ফিরে এলেন, পরে সে গেলেন, ফিরে এলেন, এভাবে শুভেন্দু গেছিলো, ফিরে এসেছিল, মুকুল রায় গেছিলো, ফিরে এসেছিল। আসলে কী কথায় ওখানে কী যেটা তো আমরা জানতে পারি না, কিন্তু এটা বুঝি যে যাওয়ার সময় একরকম আর বেরোনোর সময় আরেক রকম হয়ে যায়, তাই তো? সিঙ্গাড়া খাওয়ায়, চা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, তারপর হয়তো জিজ্ঞেস করে আপনি বিজেপিতে কবে আসছেন। এবং গত নির্বাচনের আগে আমরা এরকম দেখেছিলাম অনেকেই তৃণমূল থেকে বিজেপি হয়ে গিয়েছিল। ওটা বোধহয় যাতায়াতের টিকিট ওখানে সেল করা হয়। সিবিআইকেও বুঝতে হবে টিকিট সেলে কাউন্টার নয় ওটা, এ দল থেকে ও দলে যাওয়া, ওদের তদন্ত করে সত্য বার করা দরকার। শিক্ষা প্রতিমন্ত্রী সিবিআই তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সার্বিকটাকে সিবিআই তদন্তটাকেই বা কীভাবে দেখছে? হাইকোর্ট যখন বলেছে সিবিআইকে তদন্ত করতে, সিবিআইকে তদন্ত করতে হবে, কিন্তু আমি যখন বললাম তদন্তকারী সংস্থাগুলোরও অকেজো হয়ে গেছে, রাজনৈতিক নেতাদের স্বার্থে এবং তাদের প্রয়োজনে যখন ব্যবহার করা হয় পুলিশকে, সিবিআই তো একটা স্পেশালিস্ট পুলিশ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাহলে যেমন সিআইডি, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কীরকম মিথ্যা মামলা সাজাতে হবে, এরকম সাজানো হচ্ছে, সেরকম মোদি অমিত শাহ বলে দিচ্ছে যে কীরকম মিথ্যা মামলা সাজাতে হবে, কোথায় রেড করতে হবে, কাজ করতে হবে রাজনৈতিক স্বার্থে। তাহলে ইডি বলো, সিবিআই বলো, দিল্লি পুলিশ বলো, আর এখানে সিআইডি বলো, আর কলকাতা পুলিশ বলো, আর রাজ্য পুলিশ বলো, তাদের ভূমিকা কী হবে? আফটারঅল তারা তো পরিচালিত হচ্ছে কয়েকটা ওপরতলার আইপিএস অফিসের দ্বারা। সে আইপিএস অফিস তো এক কাজ, কেউ সিবিআইতে যাচ্ছে, সে আবার ফিরে এসে রাজ্য পুলিশে আসছে, কেউ রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ যাচ্ছে, কেউ কলকাতা পুলিশ থেকে ইডিতে যাচ্ছে। তাহলে এদের যে পেশাদারিত্ব, সেটাই তো প্রশ্নচিহ্ন হয়ে গেছে।
সিবিআইকে এর আগে চিটফান্ডের তদন্তের ভার দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট দিয়েছিল। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে কি হয়? সুদীপ ব্যানার্জি, একটা উদাহরণ দিচ্ছি আমি, তৃণমূলের দলনেতা ছিলেন লোকসভায়, চিটফান্ডের কাণ্ডে ভুবনেশ্বরে গ্রেপ্তার হয়েছিলেন, জেলে ছিলেন। ভুবনেশ্বর কোর্ট যখন তাকে জামিন দিল, সঙ্গে সঙ্গে সেখানকার সিবিআই বলল আমরা সুপ্রিম কোর্টে যাব, আবেদন করব জামিনের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি গেলেন অমিত শাহের কাছে, এবং তারপর আর সিবিআই তখন থেকে আজ পর্যন্ত আর জামিন বিরুদ্ধে আপিল করলো না। রাজীবের কেস আপনাদের সামনে আছে, আপনারা সবাই লিখতে আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন রাজীবকে ধরছেন। মনে হচ্ছে 2019 নির্বাচনের আগে ব্যাপক যুদ্ধ হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। তারপরে যে ভোট হয়ে গেল ভোঁভা, রাজীব কুমারকে অমিত শাহের মত নিয়ে, যেহেতু হোম মিনিস্ট্রি ছাড়া হয় না, তাকে আইপিএস অফিসারকে আইএস পদে দেওয়া হলো। এই যে পেগাসাস বলছে, এই যে সার্ভেলেন্স বলছো, যে তোমাদের সবার ক্যামেরা, ফোন, টিভি চ্যানেল সবটাই যে সার্ভেলেন্সের মধ্যে আছে, সেই দায়িত্ব রাজীব কুমারকে দেওয়া হয়েছে। তদন্ত করে সত্য বার করার বদলে সত্য কে কোথায় বার করছে সেটাকে তদন্ত করে দেখার জন্য, এবং সেটা বিজেপি সরকার এবং তৃণমূল সরকার মিলে করছে, জয়েন্ট। না তাহলে কি এসএসসির ক্ষেত্রে কি ভরসা কোর্ট? আপনারা কি সিবিআই ভরসা মানুষ? কোর্টকে সমাজের মধ্যে থাকতে হয়, বিচারপতিরাও মানুষ, তাদের পেশাদারিত্ব আছে, তাদের শিক্ষা আছে, তাদের যোগ্যতা আছে। কিন্তু যে অন্যায় চলছে, আমরা কোর্ট বলি ইংরেজিতে, কিন্তু আসলে তো ন্যায়ালয়, তাই তো? তোমাদের এখানে তো জেলা কোর্ট চালু হয়নি, তাহলে কী আছে এখানে? মুনসেফ কোর্ট আছে। মুনসেফ মানে কি? ফার্সিতে মুনসেফ মানে হচ্ছে যে ইনসাফ করে সে মুনসেফ, যেমন যে সফর করে সে মুসাফির, তাহলে যে ইনসাফ করে সে মুনসেফ। কিন্তু আজকে আমাদের রাজ্যে নিচুতলার কোর্টের অবস্থা এমন হয়েছে, বকট্রিকাণ্ডের পরে হাইকোর্ট বলেছে যে ওই পোস্টমর্টম এগুলো করতে হবে, কিন্তু এটা বর্ধমান জেলার জেলা জজ দেখবেন, বীরভূম জেলার জজ নয়। কারণ তাহলে অনুব্রত মণ্ডল এবং এই চিটফান্ডের টাকা, তারপর হচ্ছে খাদানের টাকা, তারপর হচ্ছে চোরাচালানের টাকা, ডিসের টাকা এমন করেছে যে পুলিশ প্রশাসন তো বটেই, এমনকি নিম্ন আদালতকে ইনফ্লুয়েন্স করতে পারে, হাইকোর্ট বলেছে। তাহলে হাইকোর্ট জেলা জজকে না বলে দিয়ে পাশের জেলা জজকে কেন বললো? এখানে দাঁড়িয়ে একজন বিচারপতি রাজ্যের কেন বললেন যে আমি যা বলছি, তারপর ডিভিশন বেঞ্চে গিয়ে সেটাকে নাকচ করে দেওয়া হচ্ছে। তারপরে কীভাবে নাকচ হয় আমরা দেখলাম, কীভাবে কোর্টের মধ্যে ঢুকে কালো কোট পরে তৃণমূলের গুন্ডারা কীভাবে মস্তানি করেছিল কলকাতা হাইকোর্টে। তাহলে নিচুতলা কোর্টে কী করছে? তাহলে কার উপর ভরসা হবে? জ্যোতি বসু বলতেন মানুষ ইতিহাস, সেই মানুষকে এই জন্যই বিজেপি তৃণমূল মিলে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লোক প্রলোভন দিয়ে ভাগ করে দিচ্ছে। মানুষ যখন এক কাটতে হয়, শ্রীলঙ্কা উদাহরণ আছে। কোনো কোর্ট লেগেছে শ্রীলঙ্কায়? अब पाए बड़ी पेट्रोल और डीजल की कीमतों से छुटकारा, साथ ही प्रदूषण से भी मुक्ति। ना रजिस्ट्रेशन, ना लाइसेंस की जरूरत। अब चलाए टेंशन फ्री। आपके शहर जयगांव में पहली बार इलेक्ट्रिक बाइक्स और स्कूटी का एक्सक्लूसिव शोरूम BM मोटर्स, जॉय ई बाइक के अथोराइज्ड डीलर। संपर्क करें BM मोटर्स, एनएस रोड ऑपोजिट वेद व्यास स्कूल जयगांव। कॉल 9733412216 9933533659।